তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত হক এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। তারেককে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ, ঢাকার দীর্ঘ আইনি প্রক্রিয়া দেখছেন ব্রিটিশ রাষ্ট্রদূত। আবরারকে চাপা দেওয়া বাসটি চালাচ্ছিলেন কন্ডাক্টর, একই বাসের ধাক্কায় আহত আরেক শিক্ষার্থী। তথ্য গোপন করে সুবর্ণচর ধর্ষণ মামলার আসামির জামিন, আইনজীবীকে আদালত অবমাননার রুল। ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের চাঙ্গা রাখতে চায় বিসিবি, মনোবিদ রাখার পরামর্শ দিচ্ছেন সাবেকরা। সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে ফেরত দিতে যুক্তরাজ্যকে আহ্বান জানিয়েছে ঢাকা। ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক। তবে এক্ষেত্রে দীর্ঘ আইনি প্রক্রিয়ার কথা জানিয়েছেন ডিকসন। এদিকে বঙ্গবন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে দেশে ফেরাতে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নূর চৌধুরীর ব্যাপারে কানাডিয়ান সরকারের কাছে আমরা কিছু তথ্য চেয়েছিলাম, তারা দেয় নাই এবং সেই না দেওয়ার কারণে আমরা কোর্টে গেছি। হিয়ারিংটা হয়েছে, এখন জাজ সাহেব আপনার একটা রায় দেবেন কিংবা আরও একটা হিয়ারিং চাইতে পারেন, উই ডোন্ট নো। আমরা এই অবস্থায় আছি। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছেন, সেদিনও আলাপ করেছেন এবং আমরা সবসময় আশাবাদী। পাশাপাশি ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে বৈঠকে আরেক দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে সহযোগিতা চান আইনমন্ত্রী। জবাবে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন রবার্ট ডিকসন। আমাদের আদালত ছোটো জগন্নাথ নয়, আমাদের আদালত একটা অপরাধীকে শাস্তি দিয়েছে এবং সেই অপরাধীকে আদালত শাস্তি দেওয়ার পরে তার একমাত্র জায়গা হচ্ছে কারাগার। সরকারের সঙ্গে আমরা আলোচনা করব, যদিও এটা দীর্ঘমেয়াদী হতে পারে। তবে এটা নিয়ে দুই দেশের সম্পর্ক ক্ষুণ্ণ হোক তা আমরা চাই না। পলাতক আসামিদের ফেরত আনাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হবে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, তারেক রহমানকে ফেরত দেওয়ার যে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার, সেখানে যুক্তরাজ্যের সামনে কোন বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে? সেখানে আসলে যুক্তরাজ্যের যে ব্রিটিশ হাইকমিশনার আছেন, তিনি নতুন বাংলাদেশে এসেছেন এবং এসে কিন্তু তিনি আইনমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন। সেখানে আইনমন্ত্রী দুটি বিষয় খুব বিশেষভাবে চাপ দিয়ে বলা চলে যে উল্লেখযোগ্যভাবে তিনি তো সেই বৈঠকে তুলে ধরেছেন। তার মধ্যে একটি আছেন যে এইভাবে যদি আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যে কোনো বিশ্বে যে কোনো দেশে গিয়ে আশ্রয় নেয় এবং তাদের দেশের আইনের ভিত্তিতে যদি আশ্রয় নিয়ে সেখানে থেকে যায়, সেটি একটি দৃষ্টান্ত হবে এবং এই অপরাধ প্রবণতা বাংলাদেশের মানুষ সহ অন্যান্য দেশের মানুষের মধ্যেও সেটি একটি প্রচলিতভাবে চলতে থাকবে যে কোনো জায়গায় কোনো দেশে কোনো ধরনের অকারেন্স করে কোনো আইনের বা আদালতের মাধ্যমে শাস্তি পাওয়ার পরেও তারা আসলে পার পেয়ে যাবেন অন্য দেশে আশ্রয় নিয়ে। সেই দৃষ্টান্ত যাতে না হয়, তৈরি না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই মূলত আইনমন্ত্রী একটি পয়েন্ট তুলে ধরেছেন। দ্বিতীয় যেই পয়েন্টটি তুলে ধরেছেন যে বাংলাদেশের আদালতে এই তারেক রহমান দণ্ডপ্রাপ্ত, বাংলাদেশের আদালতেই তাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মধ্যে তার সেই সাজা কার্যকর করা বাংলাদেশের আইনের মধ্যে আছে। সেই আইনি প্রক্রিয়াটি বাংলাদেশের পক্ষ থেকে আইনমন্ত্রী তুলে ধরেছেন। নাফিজা, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, ব্রিটিশ রাষ্ট্রদূত এখানে বলেছেন যে দীর্ঘ আইনি জটিলতা এবং প্রক্রিয়ার কথা বলেছেন তিনি, এর বিস্তারিত ব্যাখ্যাকে তিনি দিয়েছেন। আরেকটি জিনিস জানতে চাই, এই যে প্রক্রিয়াটি এটি শেষ হতে কতদিন সময় লাগতে পারে, তার কোনো ধারণা পাওয়া গেছে?
কিবরিয়া, আপনি নিঃসন্দেহে জানেন যে যুক্তরাজ্য সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব আইনের মধ্যে চলে, সেটি আরেকটি আছে যুক্তরাষ্ট্র। তাদের সেখানে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন আদালতে যারা দণ্ডপ্রাপ্ত আছে, তারেক রহমান সহ আমরা যদি বঙ্গবন্ধু হত্যার আসামিদের বলি, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তারাও কিন্তু লন্ডন, কানাডা, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছেন, পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে তারা সেখানে আছেন। সেই আইনের যেই ধারাটি আছে সেই ধারাটি কিন্তু এই দেশগুলোতে অবস্থান আছে, সেই ধারার পরিপ্রেক্ষিতে, বিধির পরিপ্রেক্ষিতেই তারা সেখানে অবস্থান করছেন। তো সেটি তুলে ধরে যুক্তরাজ্যের ব্রিটিশ হাই কমিশনার বলেছেন যে তার দেশের আইনি যে ব্যবস্থা আছে সেখানে কিন্তু বেশ কিছু ধারা আছে যেখানে তারেক রহমান বিভিন্নভাবে আশ্রয় নিয়ে বা আইনি প্রক্রিয়ায় গিয়ে তিনি এখান থেকে হয়তো বা পার পেয়ে যেতে পারেন। সেই সংখ্যাটি তিনি তুলে ধরেছেন এবং বলেছেন এটি নিষ্পত্তির ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই আইনি প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হতে পারে। সেই ক্ষেত্রে আসলে দু দেশের মধ্যে যেই সম্পর্ক আছে বাংলাদেশ যুক্তরাজ্য, সেই সম্পর্কের মধ্যে কোনো ধরনের ফাটল বা ভুল বুঝাবুঝি যাতে তৈরি না হয় সেই বিষয়ে তিনি জোর দিয়েছেন। বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন নাফিসা দৌলা। গত 19 মার্চ সকালে যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের একটি বাস চাপায় নিহত হন শিক্ষার্থী আবরার আহমেদ। তার সে মারা যাওয়ার পরপরই ঘাতক বাসটির চালককে আটক করা হয়েছিল। যে বিষয়টি জানা গেছে যে সে সময়টিতে বাসটি চালাচ্ছিলেন আসলে বাসটির চালক না, বরং বাসটির সহকারী বা কন্ট্রাক্টর যাদেরকে বলা হয়। দেখেন, এই চালকেরও কিন্তু লাইসেন্স ছিল না, সেটিও একটি উল্লেখযোগ্য বিষয়। মানে চালক চালালেও যে এই দুর্ঘটনা ঘটতো না, কারণ তার কিছুক্ষণ আগে আরেকজন শিক্ষার্থীকে চাপা দিয়ে বাসটি এসেছে। হ্যাঁ, শাহজাদপুরে একই বাস, সেই চালক। যাই হোক, এখানে চালক আর কন্ট্রাক্টর সব একই মানের চালক, সেটি বলতেই হয়। আরেকটি বিষয় দেখেন, আজকে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে 11 ফেব্রুয়ারি আরেকজন শিক্ষার্থী নিহত হয়েছেন সেন্ট জোসেফ স্কুলের। সেটি কিন্তু আমরা জানতামই না, কারণ সেটি নিয়ে ওইভাবে হইচই হয়নি এবং সেই শিক্ষার্থীর বাবা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। হইচই না হলে তারা কোনো এটা মিডিয়াতে আসে না নিউজগুলো। তার মানে প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে এবং তারা পার পেয়ে যাচ্ছে। প্রতিদিনই দেখা যাচ্ছে সড়ক দুর্ঘটনায় কোনো না কোনো শিক্ষার্থী এর আসলে স্থায়ী একটা সমাধান দরকার, শুধু আশ্বাসে বন্দী থাকলে হবে না, এটির কার্যকর একটা সমাধান দেখতে চায় সবাই। আমরা প্রতিবেদনটি দেখি। বিউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী বাস চাপায় প্রাণ হারানোর দিনই গত 19 মার্চ বাসটির চালক সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এরপর মঙ্গলবার ও বুধবার গ্রেপ্তার হন কন্ট্রাক্টর ইয়াসিন ও সহকারী ইব্রাহিম। কন্ট্রাক্টর ও সহকারীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে সংবাদ সম্মেলন করে মহানগর গোয়েন্দা পুলিশ। এই সময় জানানো হয় আবরারকে চাপা দেওয়া বাসটি চালাচ্ছিলেন কন্ট্রাক্টর ইয়াসিন। এর আগেই শাহজাদপুর এক কলেজ ছাত্রীকে ধাক্কা দিয়ে আহত করার ঘটনায় আটক হন বাসের চালক সিরাজুল। ইয়াসিন আরাফাত বাসে উঠে বেপরোয়াভাবে টান দিয়ে যখন যাচ্ছিল, তখন ওই যে ভিডিওটি আপনারা দেখলেন, ওখানে আবরার রাস্তা ক্রস করছিল। জেব্রা ক্রসিং থেকে হয়তো 20 মিটার কিংবা 15 মিটার আগে রাস্তা ক্রস করার সময় তাকে চাপা দেয়। চাপা দিয়ে সে যখন দেখলো যে আরেকটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে, তাৎক্ষণিক কিছুক্ষণ সামনে গিয়ে সে বাস রেখে আবার পালিয়ে যায়। আদালতে ইয়াসিন ও ইব্রাহিমের জবানবন্দির ভিত্তিতে বাস মালিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কন্ডাক্টরের যেখানে ড্রাইভিং লাইসেন্স নাই, সেখানে যদি এটা প্রমাণ হয় যে তাকে প্ররোচিত করেছে যে গাড়িটা নিয়ে পালানোর জন্য, সেখানে আসতে পারে, মালিকও আসতে পারে। তবে মামলার তদন্তটা আমরা সবগুলো সাক্ষ্য প্রমাণ নেই, 164 কপিগুলো আমরা নিয়ে অ্যানালাইসিস করব, করে একদম অ্যাবসলিউটলি এই ঘটনার জন্য যারা দায়ী সম্পৃক্ত প্রত্যেকের বিরুদ্ধেই আমরা চার্জশিট দাখিল করব। কলেজ ছাত্রীকে আহত করার ঘটনাতেও একটি মামলা হবে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৌরী মোহাম্মদ ওয়াসিমকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাস চালক এবং সহকারীকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মৌলভীবাজার জেলার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বাহুদ্দিন কাজী দুজনকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। এদিকে মামলার দ্রুত বিচার, উদার পরিবহনের বাসের সুপারভাইজারকে গ্রেপ্তার এবং একই বাসের রুট পারমিট বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত 23 মার্চ সকালে ওয়াসিমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গত সোমবার মৌলভীবাজার মডেল থানায় বাস চালক জুয়েল, সহকারী মাসুক মিয়া এবং সুপারভাইজার সেবুল মিয়াকে আসামি করে হত্যা মামলা করে। ঘটনার দিনই গ্রেপ্তার হন বাস চালক এবং সহকারী, তবে সুপারভাইজার সেবুল পলাতক। ঢাকায় গণপরিবহনের শৃঙ্খলা 15 দিনের মধ্যে দৃশ্যমান করার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
আজিমপুর নিউ মার্কেট ধানমন্ডি রুটে চক্রাকার এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে উত্তর ঢাকার মেয়র সাইদ খোকন বলেন, রাজধানী গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের পরিকল্পনার অংশ হিসেবেই চালু হয়েছে এই বাস সার্ভিস। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। এরই অংশ হিসেবে দক্ষিণ ঢাকার আজিমপুর নিউ মার্কেট ধানমন্ডি রুটে চালু হলো বিআরটিসির চক্রাকার বাস সেবা। কলাবাগানে দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরনের বাস চালুর লক্ষ্য উদ্দেশ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানও জানান তিনি। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি সিটি কর্পোরেশন, বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ প্রচেষ্টা এবং ব্যবস্থাপনায় আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে গণপরিবহনে শৃঙ্খলা দৃশ্যমান করব জনগণের মাঝে। আমরা চাই না যে আর একটি লাশ পড়ুক, অহেতুক একটা দুর্ঘটনা ঘটুক। প্রাথমিকভাবে চালু হওয়া 10টি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের প্রতিটিতে আছে 52টি আসন। চক্রাকার রুটে মোট 36টি জায়গায় থামবে এসব বাস। সাশ্রয়ী ভাড়ায় যাত্রীরা এই সেবা নিতে পারবেন বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র। এই চক্রাকার বাস সার্ভিস চালু হওয়ার মধ্য দিয়ে এই এলাকার গণপরিবহনে একদিক থেকে যেমনিভাবে শৃঙ্খলা ফিরে আসবে, এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তা যেভাবে ফিরে আসবে, ঠিক তেমনিভাবে আমরা আশা করি এই এলাকায় যে যানজট রয়েছে সেই যানজটও বহুলাংশে আমরা মনে করি এটা কমে আসবে। পরে আরেক অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বিমানবন্দর সড়কে 4টি নতুন ডাবল ডেকার বাস চালুর উদ্বোধন করেন। এসব বাস বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী সেবা দেবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় ঐক্যের মাধ্যমে বাকশাল গঠন করেছিলেন বঙ্গবন্ধু। বৈষম্যের বিরুদ্ধেই ছিল তার আন্দোলন। স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় কথা বলেন দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের অনেক জেনারেশন ওই ভুল ইতিহাস, বিকৃত ইতিহাসই জেনে গেছে, কিন্তু আজকে আল্লাহর রহমতে আর এদেশে ইতিহাস কেউ মুছতে পারবে না, আর কেউ বাঙালির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। এই 48 বছর পরে আমরা আজকে বাংলাদেশ সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন, আমরা এখন উন্নয়নশীল দেশ। ইনশাআল্লাহ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। রাজধানীর উত্তরায় আগামী 3 এপ্রিল বিজিএমইএ এর নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে বিজিএমইএ। এর মধ্য দিয়ে হাতিরঝিলে বহুল আলোচিত কার্যালয় থেকে সরে যাচ্ছে বিজিএমইএ। 2 টাওয়ারের নতুন ভবনের অবস্থান উত্তরার 17 নম্বর সেক্টরে। এরই মধ্যে 13 তলা ভবনের বেসমেন্ট সহ 4 তলা পর্যন্ত নির্মাণ শেষ হয়েছে। 2017 সালের 18 অক্টোবর 5.5 বিঘা জমির উপর ভবনটির নির্মাণ শুরু হয়। হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন ভেঙে ফেলার চূড়ান্ত রায় আসে 2016 সালের 2 জুন। পরে বিজিএমইএ এর আবেদনে ভবন ভাঙতে কয়েক দফা সময় দেয় উচ্চ আদালত। 12 এপ্রিল শেষ হচ্ছে সেই সময়। স্বাধীনতার 48 বছরে জনগণ মুক্ত হয়নি, বরং বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিস্থিতি বদলাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নয়াপল্টনে বিকেলে স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় এ আহ্বান জানান বিএনপি মহাসচিব। এর আগে সকালে সংবাদ সম্মেলনে ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যার চেষ্টা করা হচ্ছে। বিএনপির স্বাধীনতা দিবসের র্যালি উপলক্ষে দুপুর থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। স্লোগানে ও মিছিলে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। র্যালিতে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, একদলীয় শাসন প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা এখন স্বাধীন নই, আমরা মুক্ত নই। আজকে একটা পাথর আমাদের বুকের উপরে চেপে বসেছে। আজকে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের মানুষের যে মুক্ত চিন্তা করবার যে স্বাধীনতা, কথা বলবার যে স্বাধীনতা, আমাদের লাগবার যে সেই স্বাধীনতাকে হরণ করেছে। এর আগে সকালে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া এখন খুবই অসুস্থ। 3 মাস ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। 3 বারের প্রধানমন্ত্রী, 2 বার বিরোধী দলের নেতা এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তাকে
কোনো রকমের চিকিৎসা দেওয়া হচ্ছে না। এবং যে কথা বারবার বলা হয়েছে, আমরাও বলেছি, সবাই বলেছে আমাদের দলের পক্ষ থেকে, যে তাকে সুপরিকল্পিতভাবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। এবং এই দায়িত্ব আমরা বরাবরই বলেছি কারা কর্তৃপক্ষ সরকারকে বহন করতে হবে। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন অভিযোগ করে খালেদা জিয়ার কিছু হলে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষকে এর দায় নিতে হবে বলেও মন্তব্য করেন ফখরুল। দ্রুত খালেদা জিয়াকে তার পছন্দ মতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। মাহমুদ মমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও স্বাগত সংবাদ সন্ধ্যায়। সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলার মূল আসামি রুহুল আমিনের আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না জানতে রুল দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে রুহুল আমিনকে স্থায়ী জামিন দেওয়া সংক্রান্ত আগের রুল খারিজ করেছে হাইকোর্টের একই বেঞ্চ। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস.এম. কুদ্দুসজামানের বেঞ্চ গত 18 মার্চ সুবর্ণচরে ধর্ষণ মামলার মূল আসামি রুহুল আমিনকে 1 বছরের জামিন দেয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতেও রুল দেয় আদালত। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে রাষ্ট্রপক্ষ আদেশটি স্থগিত চেয়ে আপিলের উদ্যোগ নেয়। তবে জামিন দেওয়ার 2 দিন পরেই গত শনিবার ছুটির দিনে হাইকোর্টের একই বেঞ্চ আগের আদেশ বাতিল করে। আর আসামির আইনজীবীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয় একই বেঞ্চে। এ সময় আসামির আইনজীবী আশেক ই রসুল দাবি করেন, জামিনের হলফনামাকারী তাকে মিথ্যা তথ্য দিয়েছে। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ওই আইনজীবী রাষ্ট্রপক্ষ ও আদালতের কাছে তথ্য গোপন করেছেন। এই মামলায় কনফেশনাল স্টেটমেন্ট করেছেন বেশ কয়েকজন আসামি, তাদের কনফেশনাল স্টেটমেন্টটা দেওয়া হয়নি পিটিশনে। এবং ভিকটিম মহিলা 22 ধারায় জবানবন্দি দিয়েছেন, তারটাও সেই জবানবন্দি দেওয়া হয়নি। এবং এইগুলো যদি আদালতের সামনে থাকতো, তো আদালত প্রথম দিনই হয়তো এই পিটিশনটাকে খারিজ করে দিত। শুনানি শেষে হাইকোর্ট আশিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না তা জানাতে 4 সপ্তাহের রুল দেয়। বিজ্ঞ আইনজীবী এবং যিনি নাকি হলফ করেছেন তাদের দুজনের উপরেই রুল জারি করেছেন এবং তাদেরকে কারণ দর্শাতে বলেছেন যে কেন তারা এই তথ্য গোপন করে এই দরখাস্ত আদালতে ফাইল করেছে। জাতীয় নির্বাচনে ভোট দেয়া কেন্দ্র করে সুবর্ণচরে এক গৃহবধূর সঙ্গে সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের সহযোগীদের কথা কাটাকাটি হয়। এরপর রাতে ওই গৃহবধূ নিজ বাড়িতে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় মামলার পর 2 জানুয়ারি গ্রেপ্তার হন রুহুল আমিন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরাগ নদের কুমারবাড়ি খাল উদ্ধারে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। খনন করা হয়েছে খালের দখল করা মুখ। প্রায় 2 দশক ধরে খালের জায়গা দখল করে স্থাপনা গড়ে তোলার পাশাপাশি বদ্ধ জলাশয়ে চলছিল মাছের চাষ। দেশীয় সরঞ্জাম নিয়ে শত শত মানুষ নেমে পড়েছেন মাছ ধরতে। তবে এটি গ্রাম বাংলার মাছ ধরার দৃশ্য নয়। দখল করা খালে চাষ করা মাছ ধরতে নেমেছেন সবাই। তুরাগ নদের সাভার অংশের কুমারবাড়িতে খালের মুখে বাঁধ দিয়ে চলছিল অবৈধ এই মাছ চাষ। তুরাগের সঙ্গে খালের সংযোগ খুলে দিতেই বিআইডব্লিউটিএ অভিযানে নামার পর দেখা যায় এমন দৃশ্য। খালের পানি এখানে আসতো, কিন্তু বেরিবাদ দেওয়ার পরে আর পানি যায় না ওখানে। এটা আগে নৌকা চলাচল করতো, এখন ভরাট করে সব মনে করেন যে আপনার ই করে ফেলে, ঘর বাড়ি উঠে ফেলে, যেটা আগে নদী ছিল। প্রায় 20 বছরের দখলে কুমারবাড়ি খালটি অস্তিত্ব হারাতে বসেছে। বাঁধ দেওয়ার কারণে প্রায় বন্ধ ছিল পানির প্রবাহ। খালের মুখ বন্ধ করে তারা এখানে আপনার মাছ চাষ করার প্রাথমিকভাবে একটা মাছ চাষ করছে এবং পরবর্তীতে এখানে আবাসন গড়ে তুলবে, এটাই তাদের পরিকল্পনা। আমরা সেই পরিকল্পনাটা নষ্ট করে দিতে চাই। সেই উদ্দেশ্যেই আমরা কিন্তু এখানে খালের মুখগুলো ছুটিয়ে দিচ্ছি। দখলমুক্ত করে তুরাগের পুরনো চেহারা ফেরাতে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌসচিব। 1 মাসের ভিতরেই উন্নয়ন কাজ শুরু হবে। এইটুকু মনে রাখেন যে আমাদের প্ল্যান ডিজাইন এস্টিমেট করতে আমাদের একটু সময় লাগতেছে যে আমরা 100 বছর জন্য এই মানে ডিজাইনটা থাকে, সেই জন্য আমরা পারফেক্টলি করতেছি। আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করতেছে, কনসালটেন্টরা কাজ করতেছে, আমরা বুয়েটের পরামর্শ নিচ্ছি। খালের মুখ খননের পাশাপাশি দুপুরের পর অবৈধ জায়গায় গড়ে তোলা বাড়িঘর উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা।
পণ্য পরিবহনে চাঁদাবাজি শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুশি। 1.5 মাস পরে যেহেতু রমজান, তো রমজান আসলে আমরা দেখি আসলে নিত্যপণ্যের দামগুলো আসলে বেড়েই যায়। তবে এবার কিন্তু তিনি বলেছেন যে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে অথবা সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান দেখেন, জানিয়েছেন। গত কয়েক বছর ধরেই মানে রমজানে সবসময় নিত্যপণ্যের মূল্যটা একটা বড় ইস্যু, কিন্তু গত কয়েক বছর ধরে মোটামুটি সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণেই বলবো এটা একটা সাফল্যই বলা যায় যে মোটামুটি সহনশীল পর্যায়ে থাকে। তবে এবার যেটি আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে মানসম্মত পণ্য আমরা পাই কিনা। আমরা সম্প্রতি দেখেছি কয়েকটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ এবং পচা খেজুর সহ অন্যান্য খাবার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এগুলো কিন্তু মজুদ রাখা হয়েছিল রোজার মাসের জন্য। সুতরাং পণ্যের দাম যেমন একটা বিষয়, নিরাপদ খাদ্য আরও গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। বাজার মনিটরিংটা সঠিকভাবে হতে হবে অবশ্যই, এবং মানসম্মত পণ্য যেন মানুষ পায়। যাই হোক, প্রতিবেদনটি দেখি। প্রতি বছর রোজার আগে বেড়ে যায় ভোজ্য তেল, চিনি, ছোলা, পেঁয়াজ, ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এজন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা দায়ী করেন পরস্পরকে। এবার রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ী নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বুধবার সচিবালয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় খুচরা পর্যায়ে দাম বাড়ার জন্য পণ্য পরিবহনে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ বেশ কিছু কারণ তুলে ধরেন ব্যবসায়ীরা। ট্রান্সপোর্টেশন, চাঁদাবাজি, এগুলি আমাদের মৌলভীবাজারে মোটামুটি নিয়ন্ত্রণে আছে। বাহির সাইডটা যদি আপনারা একটু দেখেন, চিটাং থেকে ঢাকা, এই সব বিষয়গুলো যদি দেখেন তাহলে আমার মনে কোনো সমস্যা হবে না। আমাদেরকে 2 ট্রাকের মাল 3 ট্রাকে আনতে হইতেছে, আমাদের অতিরিক্ত ভাড়া দিতে হইতেছে স্যার। ব্যবসায়ী নেতারা বলেন, রোজার সময়ে প্রয়োজনীয় সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। বাজার মনিটরিং জোরদার করলে অস্বাভাবিকভাবে দাম বাড়ার কোনো সুযোগ নেই। সিস্টেমে যদি হোলসেল 8 আনা 1 টাকা প্রফিট করে, খুচরা যদি 5 টাকা প্রফিট করে, 1 পয়সাও বাজারের দাম বাড়বে না, এটা আমি লিখে দিতে পারি। চাঁদাবাজি একটি বড় সমস্যা স্বীকার করে এবার এর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। চাঁদাবাজি আমরা এবার মানব না, আমরা শক্ত হাতেই হ্যান্ডেল করবো। সব জায়গায় জায়গায় আমরা পয়েন্ট রাখবো। এনএসআই আছে, আরও যারা আছেন তাদের কাছে ইনফরমেশন রাখবো। যদি ব্যবসায়ীরা তারা মেনটেন করে তাদের প্রফিটেবিলিটি এবং তাদের সব কিছু, চাঁদাবাজির জন্য মানুষের ভোগান্তিটা হবে কেন? রোজার সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক এবং লেনদেন কমেছে দেশের 2 পুঁজিবাজারে, পাশাপাশি দর কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও লেনদেন বেড়েছে। এদিকে বাজারের এমন উত্থান পতনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে নেতিবাচক অবস্থায় লেনদেন শেষ হয়। প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্সটি 27.58 পয়েন্ট কমে অবস্থান করছে 5502 পয়েন্টে। আজ মোট লেনদেন হয়েছে 353 কোটি 40 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 32 কোটি 36 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেয় 347টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 121টির, কমেছে 165টির এবং অপরিবর্তিত রয়েছে 61টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে বাজারের বর্তমান মন্দাবস্থা থেকে উত্তরণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক, কর্পোরেট গেট কিপিং, এটাকে ভেরি স্ট্রং করতে হবে। শেয়ার মার্কেটে এখনও কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, এদের সংখ্যা, এদের পরিমাণ কম এবং রিটেল লেভেলে লোকের পরিমাণ বেশি। তো যেই কারণে রিটেল লোকের কিন্তু সেভিংস এবং ইনভেস্টমেন্টের ফান্ড কম। লেনদেনে শীর্ষে থাকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকার প্রথম অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, দ্বিতীয় মুন্নু সিরামিক এবং তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা। শতাংশ দিক থেকে দর বৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় সাভার রিফ্রেক্টরিজ এবং তৃতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 38.03 পয়েন্ট। লেনদেন হয়েছে 23 কোটি 73 লাখ টাকার শেয়ার। নাশিদ জেরিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ডে ট্রাইনেশন আর ইংল্যান্ডে বিশ্বকাপ মিলিয়ে টানা 2 মাসেরও বেশি ইউরোপে থাকবে টাইগাররা। লম্বা সময়ে ক্রিকেটারদের যেন ক্লান্তি অবসাদ না আসে সেদিকে নজর রাখবে বিসিবি। কোচ ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দলের সঙ্গে মনোবিদ রেখে এই সমস্যা থেকে বের হওয়ার উপায় খুঁজছে বিসিবি। সাবেকরাও বোর্ডকে দিলেন নানা পরামর্শ।
ট্রাই নেশনে খেলতে 1 মে দেশ ছাড়বে টাইগাররা। ওখান থেকে যাবে ইংল্যান্ডে। 20 মে লেস্টার সিটিতে ক্যাম্প। বিশ্বকাপে প্রথম ম্যাচ 2 জুন। গ্রুপ পর্বে শেষ ম্যাচ 5 জুলাই। টানা 2 মাস ভ্রমণের উপর থাকতে হবে সাকিব তামিমদের। হোম সিকনেস কিংবা অবসাদে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকছে। পেশাদার ক্রিকেটে এমন অজুহাতে সুযোগ নেই, মানিয়ে নিতে হবে ক্রিকেটারদের, বলছেন সাবেক অধিনায়ক দুর্জয়। তবে সাবেক স্পিনার এনামুল হক মনির ভিন্ন মত। তিনি বলছেন ট্রাই নেশন শেষে অন্তত 1 সপ্তাহের জন্য ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনলে চাঙ্গা হবে তারা। বিসিবির থেকে বড় রোল প্লে করতে পারে প্লেয়ার নিজে, কারণ তার নিজের সেলফ মোটিভেশনটা সেরকমই হতে হবে যে ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় আসরে খেলতে যাচ্ছে, তার জন্য যে প্রিপারেশনের ব্যবস্থাটা করা হয়েছে সেটাও কিন্তু জরুরি। আমার মনে হয় এখানে ফ্যামিলি অ্যালাউ করাটাও ঠিক হবে, এবং পক্ষান্তরে বিসিবি যদি মনে করে এবং চিন্তা করে যে কোনো স্পেস আছে বিটুইন আয়ারল্যান্ড ট্যুর অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, তখন টিমটাকে যদি আবার দেশে আনার ব্যবস্থা করা যায় প্লেয়াররা, তাহলে হোম সিকনেসটা কেটে যাবে। আয়ারল্যান্ড সিরিজ শেষে দেশে ফেরার সুযোগ নেই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে লেস্টার সিটির ক্যাম্পের গুরুত্ব অনেক। তবে দেখতে হবে ক্রিকেটারদের ভালো মন্দ। ওদের মানসিক কি অবস্থায় ওরা আছে সেটা আমরা জানবো, এবং দরকার হলে যা যা প্রয়োজন আমরা কিন্তু সেটা করব, এবং সেই জিনিসটা কিন্তু আমাদের কোচের মাধ্যমে প্ল্যানটা আসবে, এবং সেটার জন্য আমরা ওয়েট করছি। লম্বা সফরে ভারত সহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা পরিবারের সদস্যদের সঙ্গে রাখার সুযোগ পান। বিসিবিকেও এই বিষয়ে ভাবার পরামর্শ দিলেন সাবেকরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগে দাপুটে জয় পেয়েছে প্রাইম ব্যাংক এবং প্রাইম দোলেশ্বর। বড় জয়ে টেবিলের 2-এ উঠে এসেছে প্রাইম ব্যাংক। সমান পয়েন্ট হলেও নেট রানে এগিয়ে শীর্ষে আবাহনী। এদিকে ব্রাদার্সের বিপক্ষে দ্বিতীয় জয় এসেছে শাইনপুকুরের। মিরপুর হোম অফ ক্রিকেটে বৃষ্টি বাধায় 38 ওভারের ম্যাচে 230 করে প্রাইম ব্যাংক। এনামুল বিজয় এবং অভিমন্যু ঈশ্বরনের 40-এর আগে ফিরেছেন। ইনিংসে একমাত্র 50 আল আমিনের। জবাবে আব্দুর রাজ্জাকের স্পিনে 182-তে আটকে যায় উত্তরা স্পোর্টিং। 4 উইকেট নেন রাজ্জাক। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে 400 উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন এই বাঁহাতি। ফতুল্লায় আরাফাত সানি এবং এনামুল হক জুনিয়রের জোড়া আক্রমণে 160 রানে অল আউট বিকেএসপি। সহজ ম্যাচ কঠিন করে জিতেছে দোলেশ্বর। টার্গেট ছুঁতে লেগেছে 45 ওভার। তাইবুর রহমান 61 রানে অপরাজিত থাকেন। দেখছেন সংবাদ সন্ধ্যা। জানতে চেয়েছিলাম আপনাদের সমস্যা, সংকট, সম্ভাবনার কথা। এবারে জানিয়ে দিব এই বিষয়গুলো নিয়ে পাঠানো কিছু চিঠি। ঢাকা থেকে ইশরার এহসান জিম বলেছেন, রাজধানী মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বাসগুলো যত্রতত্র রাখায় রাস্তায় বিশৃঙ্খলা হচ্ছে, পাশাপাশি পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। এই সমস্যার সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ঝিনাইদহ থেকে এস.কে. রহমান বলছেন, ঝিনাইদহের শৈলকুপা থানার 10 নং বগুড়া ইউনিয়নের 2টি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা বেহাল। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা এ নিয়ে প্রতিশ্রুতি দিলেও কাজ হচ্ছে না। এ বিষয়ে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পটুয়াখালী থেকে মেহেদি হাসান বুলবুল লিখেছেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী গ্রামের 6 নং ওয়ার্ডে 5 শতাধিক মানুষের বাস। এখানে 3টি প্রাথমিক বিদ্যালয় ও 2টি মাদ্রাসা রয়েছে, কিন্তু এখানে এখনো বিদ্যুতের ছোঁয়া লাগেনি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তিনি। ধন্যবাদ আপনাদের পাঠানো চিঠির জন্য। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। তারেককে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ ঢাকার। দীর্ঘ আইনি প্রক্রিয়া দেখছেন ব্রিটিশ রাষ্ট্রদূত। আবরারকে চাপা দেওয়া বাসটি চালাচ্ছিলেন কন্ডাক্টর, একই বাসের ধাক্কায় আহত আরেক শিক্ষার্থী। তথ্য গোপন করে সুবর্ণচর ধর্ষণ মামলার আসামির জামিন, আইনজীবীকে আদালত অবমাননার রুল। ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের চাঙ্গা রাখতে চায় বিসিবি, মনোবিদ রাখার পরামর্শ দিচ্ছেন সাবেকরা। এর সাথে শেষ করব সংবাদ সন্ধ্যা। আমন্ত্রণ পরের আয়োজনে।